ডান্সার্স ডোন্ট নিড উইং টু ফ্লাই। আলোকচিত্রী জয়িতা আফরিনের ক্যামেরাবন্দি ছবিগুলো যেন তাই বলছে, যেন কিছু বলতে চায়, কিছু প্রকাশ করতে চায়। কথা বলছি এমন একটি নৃত্যর কথা যেখানে সঙ্গীত এবং অভিনয়ের সমন্বয় ঘটে থাকে। কথা বলছি বেলে ডান্সের কথা, কথা বলছি মোবাশিরা কামাল ইরার কথা। শুনবো তারই মুখে উনি কি ভাবে এই সমাজে তার ডান্সটিকে তুলে ধরছেন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন নবারুণে, এবং সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শম্পা। আর আমাদের আজকে অতিথি হিসেবে রয়েছেন মোবাশিরা কামাল ইরা, একজন নৃত্যশিল্পী। চলুন তার সাথে কথা বলে আসি। কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আচ্ছা, আপনি আপনার কাছে আসলে প্রথমেই জানতে চাই, একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এতগুলো ছবি ভাইরাল হয়ে যাওয়া এবং তার পেছনের কারণটি কি, সেটাও জানতে চাচ্ছিলাম। আম, আসলে আমিও এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না যে আমার ছবিগুলো এভাবে ভাইরাল হয়ে যাবে। তো এটাও আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি বলা চলে। তো আমার ছবি, আমার ইচ্ছে ছিল যে আমার আর জয়িতাপুর এর আগেও একটা ফটোশুট হয়েছে। তো আমাদের আচ্ছা, ইচ্ছে ছিল আমরা একটা মানে ঢাকার যে সিগনেচার পয়েন্ট গুলো আছে এই পয়েন্টে আমরা ছবি তুলবো। তো হচ্ছে সিগনেচার পয়েন্টগুলোর মধ্যে আমাদের সিলেক্টেড ছিল কিছু কিছু, যেমন হচ্ছে কার্জন হল, তারপর টিএসসি, তারপর আমাদের সংসদ ভবন। তো টিএসসির এই মানে রাজু যে ভাস্কর্য, আমাদের কাছে আমরা এর সামনে যাই এবং যে আমাদের ইচ্ছে ছিল যে আমরা যেহেতু একটা স্বাধীন দেশের মানে নাগরিক, আমরা যে একটা মানে আর হচ্ছে রাজু ভাস্কর্য কিন্তু একটা মুক্তির প্রতীক। তা আমাদের কাছে মনে হয়েছে যে এখানে আমরা যদি আমরা নিজেদেরকে একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে, মুক্ত হিসেবে আমরা যদি এখানে প্রেজেন্ট করতে পারি, যে কনসেপ্টটা খুব সুন্দর একটা মানে পাওয়ারফুল একটা কনসেপ্ট হবে। তা আমাদের আসলে এই ভেবেই কাজ করা, কিন্তু আমরা আসলে আচ্ছা। কখন মানে তখনও ভেবেছিলাম না যে জিনিসটা এত মানুষের কাছে মানে ভালো লাগবে, মানুষ এত সুন্দরভাবে গ্রহণ করবে। তো এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া বলা চলে। জি, সুন্দরভাবে গ্রহণ করা আরেকটি কারণ হচ্ছে আপনার ছবি দেখে আসলে অনেকেই আমরা মনে করেছি আপনি সাস্টের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছেন। এটি সম্পর্কে একটু জানতে চাই। আমরা কোনো আন্দোলনের সাথে জড়িত নই। আমরা সব আমি আমি মনে করি যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক এবং আমাদের সেই স্বাধীনতা এবং হচ্ছে মুক্তি মানে আমাদের প্রত্যেকের কাছে আছে। তো আসলে আমরা ওখানে সবার মুক্তি এবং স্বাধীনতাই জাস্ট শুধু প্রকাশ করেছি। এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া ছিল। জি, অনুপ্রেরণাটা কোত্থেকে আসছে? আম, আসলে রাজু ভাস্কর্য যখন আমি নিজে দেখি, তখন আমার আমি তখন আমার নিজেরই ফিল হয় যে এখানে একটা মুক্তি বা এখানে একটা স্বাধীনতা বলতে মানে অনেক বড় একটা কিছু আছে। আমার কাছে মনে হয়েছে আমাদের দিনে দিনে আস্তে আস্তে এই জিনিসগুলো চাপা পড়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে এটা প্রকাশ করার একটা অনেক সুন্দর ওয়ে হতে পারে, অনেক ভালো একটা মাধ্যম হতে পারে, আমাদের এই প্রজন্মর জন্য একটা অনেক বড় মাধ্যম হতে পারে এটা প্রকাশ করার জন্য। সেজন্যই আমার আসলে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে স্বাধীনতার বা মুক্তির চেতনায় আমি আমার এই ছবিটা তোলা। জি, মুক্তির চেতনার কথা বলছেন, স্বাধীনতার কথা বলছেন, এবং খুবই অল্প বয়সে স্বাধীনতার কথা বলছেন। তাহলে একটু অন্য প্রসঙ্গে চলে আসি। এই যে আপনি কি স্বাধীনতা, মুক্তি চেতনার কথা বলছেন, এমন একটি মনোভাব আপনার মধ্যে জাগ্রত হয়েছে, এবং আপনি এমন একটি নৃত্য করেন যে নৃত্যটি আসলে সমাজে তেমন ভাবে গ্রহণযোগ্যতা রাখে না। আপনার জায়গা থেকে আপনি আসলে কিভাবে দেখছেন? আম, হ্যাঁ, আমি যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো ছাড়ার পরে নানা রকম পেজে আমাদের এটা প্রকাশ হয়। অনেকে হচ্ছে মিমি ক্রিয়েট করেছে আমাদের ছবিগুলো। আচ্ছা। তারপরে হচ্ছে যে নানা রকম কমেন্ট এসেছে যে এটা কি করলো বা এরকম কেন। আমার কাছে মনে হয়েছে যে না, আসলে সব দিকে একটা খারাপ হয়ে থাকে, আমার প্রতিবন্ধকতা সবকিছুতেই থাকে, কিন্তু সেগুলো ভেঙে কাজ করাটাই হচ্ছে নিজের মানে নিজের একটা বড় ব্যাপার। সবকিছু ফেলে রেখে নিজের পজিটিভ দিকগুলো গ্রহণ করে সামনের দিকে এগোনোই হলো মানে বুদ্ধিমানের কাজ। তো আমার কাছে আসলে খারাপ কথা বা কোনো কটু কথা আমার কাছে কিছু মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে মানুষের যে হচ্ছে মানুষ যে ভালো কথাগুলো আমাকে বলেছে, যে ইন্সপিরেশন গুলো নিয়েছে, সেগুলো নিয়ে আমি সামনের পথ চলা চলবো। এটাই জি, কথা। শুনে খুবই ভালো লাগছে। আপনার ইন্সপিরেশন আপনাকে আসলে সামনের দিকে চলার পথে আরো বেশি কাজ করার জন্য আপনাকে উৎসাহ প্রদান করে। সুপ্রিয় দর্শক, এমন একটি মুক্ত চিন্তা যখন একটি মানুষ নিজের মধ্যে ধারণ করে, তখনই আসলে পরিবর্তনটি হয়, তখনই আসলে নতুন নতুন সূর্যের উদয়ন আমরা দেখতে পারি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব মোবাশিরা কামাল ইরার কিছু নৃত্যের মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য।
চলুন দেখে আসি। আপনার কাছে আবারও আসতে চাচ্ছি, সেটি হচ্ছে এই যে আপনি এই শুরুটা আসলে কিভাবে হলো? আমি অনেক ছোটবেলায় নাচ শুরু করেছিলাম। যখন আমার 5 থেকে 6 বছর। তো আমার বড় আপু নাচ করতো। তো আমি আপুর নাচের মানে ক্লাসে আমি জয়েন করি। তো আমাকে ওখানে নানা রকম সমস্যা ফেস করতে হয়। এবং সবাই বলে আমি নাচতে পারি না। এবং আসলে আমার তখন আমার নিজেরই মনে হতো যে আমি নাচতে পারি না। তো তারপর আমি নাচটা ছেড়ে দিই 2-3 মাস করার পরে। তো তারপরে আমার স্পোর্টস এর প্রতি খুবই ঝোঁক ছিল। আমি টেনিসে জয়েন করি, তারপরে স্কেটিং জয়েন করি। তারপর ওখান থেকে যখন আমার মা বাবা দেখলো যে আমি আসলে স্পোর্টসে ভালো, তখন আমার মা বাবা ভাবলো যে কেন ক্রিকেট খেলবে না তাহলে। তখন আমি নওগাঁয় একটা ক্রিকেট টিম আছে এনসিএলসি, তো ওখানে আমি 30 জন ছেলের মধ্যে আমি একটা মেয়ে ছিলাম ক্লাবে। তো মা যেয়ে বসে থাকতো, আমি ওখানে ক্রিকেট প্র্যাকটিস করতাম। পুরো 1 বছর এভাবে প্র্যাকটিস করা হয়েছে। কিন্তু আম্মুর নাচের প্রতি একটা সফট কর্নার ছিল আমি যখন ছোট ছিলাম তখন থেকেই। তো আমার নাচের টিচার আবার মাকে বলে যে এরা খুব ভালো করবে, ওকে আবার একটু নাচে জয়েন করেন, তাহলে দেখেন আপনি ও খুব ভালো করবে। তো হচ্ছে এই কথাতে মা আমাকে আবার নাচে জয়েন করায়। কিন্তু মার তখন ইয়ে ছিল যে ও কোনো রকম গ্রুপ ডান্স করবে না, ও শুধু সোলো পারফর্ম করবে এবং সোলো ভাবে শিখবে। তো তারপরে আমি আমার নওগাঁ টিচার সুলতান ভাইয়ের কাছে নাচ করা মানে নাচ শেখা, পার্সোনালি নাচ শেখা শুরু করি। তারপরে এখান থেকে আমার শুরু হয় ঢাকার যাত্রা। ঢাকায় যাই, নানা রকম কম্পিটিশন করি। তারপরে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের টিচার বেলাত হোসেন স্যার, ওনার কাছে ভরতনাট্যম শিখি। লিমন নাজিব স্যার, ওনার কাছে সৃজনশীল নৃত্য শিখি। তারপরে আমার আমার সেই সময় থেকে একটু নতুন কিছু করার ইচ্ছে ছিল। মনে হতো যে আমি মানে নাচটাকে আরো সুন্দর করে আরো নতুন ভাবে প্রেজেন্ট যদি করতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। তো তখন থেকে আমার ব্যালে নাচ খুব খুব পছন্দ। ব্যালে, কন্টেম্পোরারি, তারপরে জিমন্যাস্টিক আমার খুব পছন্দ। আর স্পোর্টস এর প্রতি যেহেতু আমার সবসময় একটা সফট কর্নার ছিল, সেই থেকে আমার হচ্ছে জিমন্যাস্টিক খুব ভালো লাগতো। তো কিন্তু তখন করার খুব ইচ্ছে ছিল, কিন্তু করা হতো না, কারণ পড়াশোনার চাপ একদিকে আমি যে নাচটা করছি সেটার চাপ। তো 2020 সালে আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষার পরে আমার প্ল্যান ছিল যে আমি ইন্ডিয়া যাব এবং ভরতনাট্যমের উপরে একটা কোর্স হয়তো করে আসবো 1 থেকে 2 মাসের। তো
আমি যখন এইসব প্ল্যান করছি এই সময় আমার পরীক্ষা যেদিন লাস্ট দিন তার পরের দিন আমাদের লকডাউন দিয়ে দেয় পুরো পৃথিবীতে। তো আমার মন খুব খারাপ যে আমি কেবল আমি দেশের বাইরে যে নতুন করে শেখার চিন্তা করছি এই সময় লকডাউন। তো তারপরে আমি কি করব, তখন মা বললো যে তুমি মানুষ চাইলে শিখতে পারে না এমন কিছু নাই, তুমি দেখো ইন্টারনেট এখন আছে যেখানে মানে তুমি ইউ ক্যান লার্ন এনিওয়্যার যদি তোমার ইচ্ছে থাকে। একদম। তো মা যখন এরকম করে বলে, মার যখন এরকম একটা সাপোর্ট পাই তখন হচ্ছে ইউটিউব থেকে আমি নানা রকম ভিডিও বাইর করি, লার্নিং ভিডিওস বাইর করি এবং এগুলো ফলো করে করে আমার ফ্লেক্সিবিলিটি বাড়াতে থাকি, ব্যালের জন্য কাজ করতে থাকি। তারপরে যখন প্রায় 1 বছর পার হওয়ার পরে আমাদের যখন হচ্ছে করোনাটা মানে একটা স্থিতিশীলতায় আসে তখন হচ্ছে আমি ঢাকা যাই এবং আমার ঢাকা ফেডারেশনে জিমন্যাস্টিক ফেডারেশনে যাই এবং সেখানে বোরহান ভাইয়ের সাথে আমার দেখা হয়, ফেডারেশন ইনস্ট্রাকচার। তো উনি আমাকে বলেন যে তুমি এইভাবে এইভাবে এই জিনিসগুলো করো, তোমার আরো সুন্দরভাবে শিখতে পারবে। তো আমি ওনার কথা ফলো করে বাসায় এসে সবসময় প্র্যাকটিস করতাম। তো সেই সময়টা ছিল এরকম যে বাসায় স্পেস নাই, তখন মা রুম থেকে সবকিছু বাহির করে দিল, ইভেন সোফা থেকে শুরু করে সবকিছু বাইর করে দিয়ে আমাকে বললো যে এটা তোমার জন্য স্পেস, তুমি এখানে শেখো। তখন আমার একটা ইয়োগা ম্যাটও ছিল না, নওগাঁতে ইয়োগা ম্যাট পাওয়া যায় না। তো আচ্ছা। তখন তখন আমি ইয়োগা ম্যাট ছাড়াই অনেক ইনজুর হতাম, আমি মাঝে মাঝে একদম বন্ধ করে দিতাম। মা তখন বলতো কি, না ইনজুর হয়েছে তো কি হয়েছে, ব্যথার উপর ব্যথা দাও, ঠিক হয়ে যাবে। কিন্তু যখন তুমি এইটার জন্য একটা নতুন কিছু গেইন করবা তখন তুমি বুঝতে পারবা আসলে এটা করে তোমার কতটা মানে লাভ হয়েছে, যে ভালো লেগেছে। এটা মা আমাকে সবসময় বুঝাতো। তো আস্তে আস্তে আমি এটা শিখি, আমি নিজের মতন করে শিখতে থাকি। তারপরে ভাইয়ার কাছ থেকে আমি অনেক কিছু জানি এবং এটা চালাতে থাকি। তো তারপরে আমাদের মনে হয় যে আসলে আমি একটা ভালো কিছু করতে পারবো। আপনার কাছে শুনছিলাম অনুপ্রেরণার কথা, আপনার মা আসলে আপনার বড় শক্তি হিসেবে কাজ করেছে। এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তে আপনার মা ছিলেন আপনার পাশে। এবার চলে আসবো আপনার কাছে আসলে জয়িতা আপুর সাথে আপনার সম্পর্কের বন্ধনটা নিয়ে। এত সুন্দর একটি বন্ধন যেখানে আসলে আমরা নতুন কিছু আমরা উপহার পেয়েছি আপনাদের কাছ থেকে, সেই সম্পর্কের কথা জানতে চাবো। আম, জয়িতাপু আমার কাছে একদম আননোন একজন পার্সন ছিল। আমি জয়িতাপুর ছবি তোলা অনেকবার দেখেছি অনেকগুলো আচ্ছা। গ্রুপে। তো কিন্তু কখনো ভাবে না যে জয়িতাপুর সাথে আমার কাজ করা হয়ে উঠবে। তো আমি ফার্স্টে যখন সাগর ভাইয়ের সাথে কাজ করি তো সেটা হচ্ছে গ্রুপে পোস্ট করা হয় এবং এখান থেকে জয়িতাপু আমাকে ফাইন্ড আউট করে এবং বলে যে জয়িতাপুর কাজ করার ইচ্ছে। তো জয়িতাপু আমাকে নক করে এবং আমি মানে জয়িতাপুর ছবি দেখে আমার খুব পছন্দ হয় এবং আমি বলি যে আচ্ছা আপু ঠিক আছে, আমি রেডি, তুমি কবে করবে তাহলে সেটা বলো। তো আমরা এইভাবে প্ল্যান রেডি করি। আর জয়িতা আপু খুবই সিরিয়াস একজন পার্সন এবং খুবই মানে নর্মাল একজন পার্সন। সে খুবই কাজে বিশ্বাসী। সে সবসময় মনে করেন যে সে একটা ড্রাফট তৈরি করে রাখবে, সে অনুযায়ী সে কাজ করবে। আমাকে সবসময় ক্লিয়ার রেখেছেন উনি যে উনি আসলে কি করতে চান, কি টাইপের কাজ করতে চান। তিনি আমাকে সবসময় মানে আমাকে বলেছে যে এটা এই টাইপের হবে, এটা খুবই ক্লিয়ার পার্সন। তো জয়িতাপুর সাথে কাজ করা আমার জন্য অনেক ইজি ছিল, কারণ জয়িতাপু সবসময় আমাকে সবকিছু একদম মানে সব ইয়েটা ফাইন্ড আউট করে আমাকে দিত। তো এটা আমার জন্য খুবই মানে জয়িতাপুর সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। এবং জয়িতাপুর মানে কথাবার্তা বা জয়িতাপুর কাজ এবং আমার কাজ দুইজনের আসলে একসাথে হওয়াতেই আমরা হয়তো বা এত সুন্দর একটা কাজ করতে পেরেছি। হয়তো বা এখানে জয়িতাপুর জায়গায় একদমই অন্য কেউ একদমই। থাকলে এত সুন্দর করে আমরা ফুটিয়ে তুলতে পারতাম না, যেটা জয়িতাপুকে পেয়ে আমরা করেছি মানে পেয়েছি। জি। তো জয়িতা আপুর ভাবনা এবং আপনার এই নৃত্য কলার মাধ্যমে আসলে আমরা অনেক কিছু পেয়েছি, আমরা বুঝতে পেরেছি এমন একটি ডান্স যে ডান্সটি নৃত্যের মাধ্যমে সমাজের আসলে পরিবর্তনের অনেক চিত্র তুলে ধরা যায়। এবার আপনার কাছে চলে আসবো, আপনি আসলে যখন বলছিলেন মার কথা অথবা প্রতিবন্ধকতার কথা, যে আপনার অনেক কিছুই ছিল না তারপরও আপনি এই নৃত্যের প্রতি আপনি মনোনিবেশ করে গেছেন। আমরা জানি বেলে ডান্স করতে গেলে অনেক অনুষঙ্গ লাগে। বাংলাদেশের এই অনুষঙ্গগুলো আসলে কোনো কমতি আছে কিনা সেটি জানতে চাবো, এবং আমি আপনাকে দেখেছি আপনার ছবিগুলোতে আপনি খালি পায়ে নাচছেন। আমরা জানি হচ্ছে জুতো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই নাচের ক্ষেত্রে, সেই জায়গাটি একটু জানতে চাবো। আম, আমার বলা চলে যে প্রফেশনাল ব্যালে যারা করে তাদের মেইন ইয়েটা হলো, সবার মেইন ইয়েটা হলো জুতো। আমাদের ব্যালে যখন কেউ ব্যালে শু পরে তখন তাকে বলা হয় ব্যালেরিনা। তো এটা আসলে অনেক প্রয়োজনীয় একটা জিনিস।
তো আমি যখন ফ্লেক্সিবিলিটি নিয়ে কাজ করেছি তখন আমার ফেডারেশনে, নর্মাল ফেডারেশনে যেমন মানুষ মানে একটা গার্ডস পায় যে হাতে পায়ে আঘাত যেতে না লাগে, তারপর পেইন যেতে না হয়, আসলে আমি সেই জিনিসগুলো পাইনি। হ্যাঁ, আমার সেই রকম কোনো আক্ষেপ নেই যে আমি পাইনি কেন, কিন্তু তারপরে আমার একটা ইয়ে যে আমি অনেক জায়গা থেকে ব্যালে শুটা কালেক্ট করার চেষ্টা করেছি, যেটা আমাকে দেওয়া মানে আমি আর করতে পারি নাই আসলে। আমার খুব ইচ্ছে ছিল এবার ব্যালে শু দিয়ে আমি ছবিগুলো তুলবো, কিন্তু আসলে কোনোভাবেই হয়ে ওঠে নাই। অনেক জায়গায় খোঁজ করেছি, ব্যালে শু কই পাবো ভাই, আমাকে এটা বলো, মানে আমার নাচের সেক্টরে অনেক খুঁজেছি, বাট কোথাও থেকে আমি পাই নাই। তো এটা একটা অনেক মানে আমার কাছে ইয়ে লেগেছে যে মানে কোনোভাবেই আমি ইয়ে করতে পারলাম না। বাট সেরকম কোনো প্রতিবন্ধকতা না, ব্যালে শিখতে যে হয় নাই আসলে। আমি নিজে যে যতটুকু পেরেছি আমি ততটুকু করার সবসময় চেষ্টা করেছি। একদমই কোনো বাধাই আসলে আপনাকে দমাতে পারবে না। এবং আরো জানতে চাচ্ছি, যে ফেডারেশনের কথা আপনি বারবার বলছিলেন, আপনার মতে এরকম আসলে আহ ইচ্ছা শক্তি নিয়ে এরকম কতজন আসলে আপনাদের ফেডারেশন আছে এই নাচটি শিখছেন? আমি যে ফেডারেশন আছি এটা কোনো নাচের ফেডারেশন না, এটা হলো জিমন্যাস্টিক জিমন্যাস্টিক। ফেডারেশন। এটা হচ্ছে গুলিস্তানে জিমন্যাস্টিক ফেডারেশন, জিমনেশিয়ানস বলে। তো এখানে হচ্ছে সবাই জিমন্যাস্টিক করে, এখানে ব্যালে এরকম আমাদের তো জাতীয় টিমে অনেকেই জিমন্যাস্টিক করে, এরকম অনেকজন আছেন মেয়েদের সংখ্যা কেমন? ন্যাশনাল প্লেয়ার্স। জি জি। তো এখানে নাচের সাথে জড়িত এরকম কম আছে, করছে এরকম কম। এমনি আমাদের নাচের সেক্টরে আছেন অনেকেই, কিন্তু তাদের হয়তো বা সেইটা হয় নাই। কিন্তু আমাদের জিমনেশিয়ামে সবাই হচ্ছে জিমন্যাস্টিক্স করছে আপাতত। আচ্ছা, একটু ভারী কোশ্চেনের দিকে চলে যাব, সেটি হচ্ছে ব্যালে ডান্সারের সংখ্যাটি কম, কেন কম, কি মনে হচ্ছে? এটা আমাদের কাছে একদম একটা নতুন ফর্ম, কারণ এটা আমাদের দেশে প্রচলিত নয়, এবং আমাদের মানুষজন সেটা সেভাবে অ্যাকসেপ্টও করে না, যার কারণে হয়তো বা হয় না। বাট এছাড়াও লার্নিং এর জায়গাটা নাই আমাদের কাছে, একাডেমিক যে একটা লার্নার্স মানে টিচার থেকে একাডেমিক ভাবে আমরা টিচিং যেটা পাবো সেটা নেই আমাদের দেশে। এবং এই দেশে আমাদের ব্যালে যে শিখবে কেউ, বেসিক কই থেকে শিখবে সেটাও জানে না, কারণ আমাদের এই দেশে সবচেয়ে বড় সমস্যা হলো ব্যালে নাচটা প্রচলিত নয়। এটা হলো সবচেয়ে বড় মানে সমস্যা। আচ্ছা, এবার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে যাব। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার আপাতত ইচ্ছে আমি ভালো করে হচ্ছে ইন্টারমিডিয়েটে কমপ্লিট করি এবং ঢাকা ইউনিভার্সিটিতে মানে যে কোনো সাবজেক্ট আমার পড়ার ইচ্ছে। আমার মানে মেইন স্বপ্ন হলো ঢাকা ইউনিভার্সিটি, এবং তার পাশাপাশি নাচটা সবসময় চালিয়ে যাওয়া। এবং আমার ইচ্ছে আমাদের দেশীয় নাচ এবং বিদেশি নাচ দুটো সংমিশ্রণ একটা নতুন কিছু তৈরি করা এবং সবার মাঝে এটা ছড়িয়ে দেওয়া। আর নতুন মানে আমার শাস্ত্রীয় নৃত্য আমি দেশের বাইরে প্রেজেন্ট করতে চাই, আমাদেরটা সবচেয়ে সুন্দর করে তুলে ধরতে চাই, এবং দেশের বাইরেরটা আমি আমার দেশে সুন্দর করে তুলে ধরতে চাই, সবার কাছে তুলে ধরতে চাই, এবং তাদের দুটো সংমিশ্রণ একটা নতুন কিছু তৈরি করতে চাই। আমি নাচ নিয়ে পড়াশোনা করতে চাই, নাচ নিয়ে রিসার্চ করতে চাই, এবং নতুন একটা কিছু তৈরি করতে চাই। জি, জানি না কতদূর যেতে পারবো, অনেক ইচ্ছে দূর আছে। যেতে পারবেন সেই প্রত্যাশাই আমরা করছি। এবং আপনার মতো তরুণদের উদ্দেশ্যে এবং সংবাদ প্রকাশে দর্শকদের উদ্দেশ্যে কিছু জানতে চাই আপনার কাছে। আহ আসলে আমার কাছে মনে হয় যে মানুষ পারে না এরকম কিছু নেই, ঘরে বসেও অনেক কিছু করা যায় যদি ইচ্ছে থাকে। মানে সত্য ইচ্ছে থাকলে সবকিছুই হয়। আর যখন একটা ফ্যামিলিতে মানে ফ্যামিলি বা প্যারেন্টস যখন অনেক বেশি সাহায্য করে একটা বাচ্চাকে মানে বিকাশ হতে যে কোনো দিকে, তখন এটা বাচ্চাদের অনেক ইজি হয়। আমি ছোট হয়ে প্রত্যেকটা মা বাবাকে বলবো, প্লিজ আপনারা হচ্ছে আহ মানে বাচ্চাদের প্রতি কাইন্ড হবেন, এই শিল্প জগতে যেন থাকে বাচ্চারা এটার দিকে। আর আমি হচ্ছে আর সময় নষ্ট না করা আমার কাছে সবচেয়ে বড় একটা জিনিস। কোনো সময় নষ্ট না করে যতটুকু সময় পাই ততটুকু একটা ভালো কিছু করার মানে ভেতরে যদি মানে ইন্সপিরেশন থাকে তাহলে অবশ্যই, সেই স্পিড থাকলে তাহলে একটা ভালো কিছু অবশ্যই তৈরি হবে, আমার কাছে যা মনে হয়। এটাই আমার এজের সবার কাছে একটা ইয়ে, যে সময় নষ্ট না করে সময়টা কাজে লাগাই। সময়কে লাগালে সকল বাধাই আসলে দূর হয়ে যাবে। আমরা এরকম আরো হাজারো ইরা পাবো সেই আশায় থাকছি। ধন্যবাদ ইরা, এই ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু। জি, সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। শুনলেন তো ইরার মুখে, প্রধান অনুষঙ্গ তার কাছে ছিল না,
কিন্তু সেটি তাকে কখনো দমাতে পারেনি। সকল বাধাকে অতিক্রম করে সে সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং তার নাচের মাধ্যমে এমন কিছু ভাষা প্রকাশ করেছে যে ভাষা তাকে মুক্ত ডানার মতো উঠতে সাহায্য করেছে। তেমনি ইরা এই পৃথিবীতে তৈরি হোক, আমাদের নতুন চিন্তার উদ্যমে এগিয়ে নিয়ে যাক। ধন্যবাদ সকলকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।